প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 1-2-2022 খ্রিস্টাব্দ আলহাজ আব্দুল হক চৌধুরী পোস্ট গ্রাজুয়েট কলেজের একাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্র ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে ক্লাস নেব সেটি হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্র। সরি, এখানে একটা কথা বলে রাখি, তোমরা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। তোমরা এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র, আগে একাদশ ছিলে, এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র। তো দ্বাদশ শ্রেণীতে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদা, বেসিক হিউম্যান নিড। মানুষ জন্মগ্রহণ করার পর থেকেই মানুষের প্রয়োজন হয় মৌলিক মানবিক চাহিদার, বেসিক হিউম্যান নিড। এগুলো কিছু আছে বায়োলজিক্যাল নিড বা ফিজিক্যাল নিড, আর অন্যগুলো হচ্ছে হিউম্যান নিড। তো তোমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষ জন্মগ্রহণের পরে খাবার ছাড়া বেঁচে থাকতে পারে না। এগুলো হচ্ছে খাদ্য। মৌল মানবিক চাহিদাগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। মানুষ জন্মের পরে খাবার ছাড়া বেঁচে থাকতে পারে না। মানুষকে খাবার গ্রহণ করতে হয়, খাদ্য গ্রহণ করতে হয়। এই খাদ্য মানুষের দেহ গঠনে কাজ করে। মানুষের ক্ষুধা নিবারণের জন্য, ক্ষুণ্ণিবৃত্তির জন্য খাদ্যের প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকে। বাংলাদেশের মানুষ বাঙালি, তারা মাছ ভাত খেয়ে থাকে, মাছে ভাতে বাঙালি বলা হয়, ভাত খেয়ে থাকে। পাকিস্তানের মানুষ রুটি খেয়ে থাকে, চীনের মানুষ আলু খেয়ে থাকে। এরকম বিভিন্ন দেশের মানুষের খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের। মূলত এই খাবার গ্রহণের মাধ্যমে মানুষের দেহ গঠন হয়, মানুষ বেঁচে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাবারের মধ্যে আবার রয়েছে সুষম খাবার বা সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট। যে খাবার গ্রহণ করলে মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য উপাদানগুলো বিদ্যমান থাকে। যে খাবারের মধ্যে খাদ্য উপাদানগুলো বিদ্যমান থাকে, 6টি উপাদান খাদ্যের, সেটি হচ্ছে শ্বেতসার বা শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহ বা তৈল জাতীয় খাবার, ভিটামিন জাতীয় খাবার, লবণ এবং পানি। তো শ্বেতসার জাতীয় খাবার এটি পাওয়া যায় চাউল, আটা, ময়দা, গুড়, চিনি, এগুলাতে শ্বেতসার জাতীয় খাবার। এগুলাকে কার্বোহাইড্রেট বলে বা শর্করা জাতীয় খাবারও বলে। এগুলো মানুষ খেয়ে থাকে। পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। এই প্রোটিন বা আমিষ জাতীয় খাবার মানুষের দেহ গঠনে, শক্তি উৎপাদনে কাজে লাগে। স্নেহ বা তৈল জাতীয় খাবার মানুষের শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে এবং শক্তি উৎপাদন করে। তৈল জাতীয় খাবার, স্নেহ বা তৈল জাতীয় খাবার, বিভিন্ন ধরনের ভোজ্য তেল, ঘি, বাটার, এগুলা। তারপরে ভিটামিন জাতীয় খাবার, ভিটামিন বিভিন্ন ধরনের খাবার রয়েছে, A, B, C, D, ভিটামিন K, এগুলো হচ্ছে ভিটামিন জাতীয় খাবার। ভিটামিন বা খাদ্য প্রাণ। এই ভিটামিন জাতীয় খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পরিশেষে লবণ হচ্ছে আয়োডিন, ক্যালসিয়াম, এগুলো লবণের ভিতরে থাকে। আয়োডিন জাতীয় খাবার, আয়োডিন পর্যাপ্ত পরিমাণে লবণের মধ্যে বিদ্যমান থাকে। তারপর পানির প্রয়োজন হয় মানুষের, অর্থাৎ খাদ্যের 6টি উপাদান
যে খাদ্যে পর্যাপ্ত পরিমাণে আসে তাকে বলা হয় সুষম খাবার, ইংরেজিতে বলা হয় ব্যালেন্স ডায়েট। অর্থাৎ মানুষ যে খাদ্য গ্রহণ করে এই ব্যালেন্স ডায়েট তাদের প্রয়োজন। খাবার না খেলে বা খাবারের সংস্থান না করতে পারলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, তারপর দারিদ্র, অপরাধ প্রবণতা, জনসংখ্যা স্ফীতি, এতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। খাবার যদি মানুষ কিনে খেতে না পারে, খাবার যদি জোগাড় করতে না পারে অর্থের অভাবে, তাহলে মানুষ অপরাধ করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে, অপরাধ করে। খাবার যদি ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে শরীরে সরবরাহ করতে না পারে, তাহলে মানুষের স্বাস্থ্যহীনতা হতে পারে। স্বাস্থ্যহীনতা থেকে নানাবিধ রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত হয় মানুষ। পুষ্টিহীনতা দেখা দেয়, অপুষ্টিতে মানুষ ভুগে, ম্যালনিউট্রিশনে ভুগে। স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা দেখা দেয়, দারিদ্র দেখা দেয়, দারিদ্র একটি সামাজিক সমস্যা, ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দেয়। তাহলে আমাদের অবশ্যই খাবার গ্রহণের প্রয়োজন আছে। শিশুর জন্য যেমন খাবার প্রয়োজন, যুবকের জন্য প্রয়োজন, বৃদ্ধের জন্য খাবার প্রয়োজন। খাবার আমাদের অবশ্যই দরকার। খাবার খেয়ে মানুষ বেঁচে থাকে, এটা হচ্ছে অন্ন বা খাবার। 2 নম্বরের বেসিক হিউম্যান নিড হচ্ছে বস্ত্র। মানুষের লজ্জা নিবারণের জন্য সভ্য সমাজে বাস করতে হলে বস্ত্রের প্রয়োজন। বস্ত্র দিয়ে মানুষ জন্মের পর থেকে বস্ত্র পরিধান করে এবং মৃত্যুকালে তাকে যখন কাফনের কাপড় পরাইয়া দাফন করে, তখন সেই বস্ত্র দিয়েই তাকে, কাফনের কাপড়টাও একটা বস্ত্র দিয়েই তাকে দাফন করতে হয়। অর্থাৎ মানুষ বস্ত্রের প্রয়োজন। এটা শীত নিবারণ করার জন্য মানুষের বস্ত্রের প্রয়োজন, এবং লজ্জাস্থান ঢাকার জন্য বস্ত্রের প্রয়োজন। বস্ত্র বিভিন্ন ধর্মীয় কাজের জন্য বস্ত্রের প্রয়োজন, যেমন হুজুরেরা যে পায়জামা পাঞ্জাবি পরে, টুপি পরে, এটা বস্ত্র। অন্য ধর্মের লোকেরা যেমন গেরুয়া, শ্রী চৈতন্য যেমন গেরুয়া পোশাক পরতেন, বস্ত্রের প্রয়োজন। আবার বৌদ্ধ ধর্মের লোকেরা যেমন কমলা রঙের পোশাক পরে, ওইটাও বস্ত্রের প্রয়োজন। অর্থাৎ ধর্মীয় কাজ সম্পাদনের জন্য এক ধরনের বিশেষ বস্ত্রের দরকার হয়। আবার বিভিন্ন স্কুল কলেজে যে ড্রেস থাকে, বিভিন্ন ধরনের পোশাক পরতে হয়। অর্থাৎ বস্ত্র সভ্য সমাজে আমাদের অবশ্যই প্রয়োজন, বস্ত্রের দরকার। এরপরে আসে অন্ন, বস্ত্র, বাসস্থান। বাসস্থান হচ্ছে, শুধু অন্ন বস্ত্র হলে হবে না, মানুষের বাসস্থানের প্রয়োজন আছে। বিশেষ করে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্যে, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে বাসস্থানে আশ্রয় নিতে হয়। তারপরে শীতের থেকে রক্ষার জন্যে, রোদের থেকে রক্ষার জন্যে, ঝড় তুফান থেকে রক্ষার জন্যে বাসস্থানের প্রয়োজন, বাসস্থানে আশ্রয় নিতে হয়। তারপরে হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য বাসস্থানের প্রয়োজন। ঘুমানোর জন্য বাসস্থানের প্রয়োজন, বিশ্রাম নেওয়ার জন্য বাসস্থানের প্রয়োজন। সেই বাসস্থান মানুষের জন্য অবশ্যই প্রয়োজন, অন্যান্য প্রাণীর জন্য প্রয়োজন। অন্যান্য প্রাণীও বাসা তৈরি করে, কিন্তু মানুষ একটু ভিন্নতর। মানুষ সৃষ্টির সেরা জীব, তাদেরকে আলাদা বাসস্থান তৈরি করতে হয়। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাসা। তো এখানে যে বাসস্থান, সেই বাসস্থান অনেকে করতে পারে না। দেখা যায় অনেকে রেল স্টেশনে ঘুমায়, বস্তিতে ঘুমায়। বাংলাদেশ সরকার বস্তিবাসীদের জন্য ঢাকাতে বহুতলা ভবন নির্মাণ করেছে, ফ্ল্যাট নির্মাণ করেছে, যেখানে যারা স্বল্পতম ভাড়ায় থাকতে পারে। আবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাসস্থান নির্মাণ করা হয়েছে, বিনামূল্যে বাসস্থান দেওয়া হয়েছে দরিদ্র মানুষদের, ভূমিহীন মানুষদের। তাহলে আমরা বলবো যে মৌলমানবিক চাহিদা বাংলাদেশে যদিও পূরণ না হয়, কিন্তু সরকার মৌলমানবিক চাহিদা পূরণের জন্য চেষ্টা করছে, বাসস্থানের ব্যবস্থা করছে, আবাসন প্রকল্পের ব্যবস্থা করছে। তো এখানে বাসস্থানের পরে আসে শিক্ষা। বাসস্থানের পরে আসে শিক্ষা। শিক্ষা হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে সভ্যতা শিখায়,
মানুষকে উন্নত মানুষ হিসাবে মনুষ্যত্ব শিখায়। সুশিক্ষায় মানুষকে শিক্ষিত করে তোলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরাগুড়ায় ধ্যান করতেছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন, কোরআন পাঠ করার জন্য বলছিলেন, ইকরা বিইজনি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেখানে পড়ার কথা বলা হয়েছে দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। অর্থাৎ শিক্ষা ছাড়া মানুষ সভ্য হতে পারে না, মানুষকে শিক্ষিত হতে হবে। এই শিক্ষা বিভিন্ন ধরনের রয়েছে, আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা, গুরুগৃহের শিক্ষা। আগের দিনে ছিল গুরুগৃহের শিক্ষা, পরবর্তীতে যখন ক্যামব্রিজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চালু হয়, পৃথিবীর বিভিন্ন দেশে যখন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়, তখন থেকে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু হয় এবং সার্টিফিকেটের শিক্ষা ব্যবস্থা চালু হয়। তো শিক্ষা ব্যবস্থা মানুষকে গ্রহণ করতে হয়, মানুষকে শিক্ষিত হতে হবে। বলেছিলেন একজন মনীষী, বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। তো শিক্ষা যদি না থাকে তাহলে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সেটি হচ্ছে জনসংখ্যা স্ফীতি, সেটি হচ্ছে দারিদ্র, সেটি হচ্ছে নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার, বিভিন্ন ধরনের সমস্যা, অপরাধ প্রবণতা, এই ধরনের সমস্যাগুলো, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয় শিক্ষা যদি না থাকে। তাহলে মানুষকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। তো শিক্ষার পরে আসে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কেউ এটাকে স্বাস্থ্যও বলে থাকে, চিকিৎসা হচ্ছে মানুষের স্বাস্থ্য ভালো থাকতে হবে এবং চিকিৎসার মাধ্যমে স্বাস্থ্য ভালো থাকে। উপযুক্ত খাবার গ্রহণের মাধ্যমেও স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য বলা হয়েছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, সুস্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যকে ভালো রাখতে হলে, বিভিন্ন রোগ ব্যাধির আক্রমণ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মানুষকে রক্ষা করা যায়। স্বাস্থ্যহীনতা, এই সামাজিক সমস্যা, পুষ্টিহীনতা, এই সমস্যাগুলো থেকেও রক্ষা পাওয়া যায় চিকিৎসার মাধ্যমে। চিকিৎসা মানুষকে উন্নত জাতি গঠনে সহায়তা করে। তাহলে আমরা বলবো যে উপযুক্ত চিকিৎসার প্রয়োজন, সেটা সরকারি উদ্যোগে হোক, বেসরকারি উদ্যোগে হোক, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ সরকার বিভিন্ন সরকারি হসপিটালের মাধ্যমে, বিভিন্ন প্রাইভেট হসপিটালের মাধ্যমে বড় বড় শহরগুলোতে, ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগীয় শহরগুলোতে বড় বড় হাসপাতাল স্থাপনের মাধ্যমে, ডাক্তার নিয়োগের মাধ্যমে, নার্স নিয়োগের মাধ্যমে মানুষকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে। পাশাপাশি গ্রাম অঞ্চলে, পল্লীতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে। বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা এখন বর্তমান সরকার আমলে উন্নত, এই কথা আমরা বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি। তো আমরা বললাম কি, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আরেকটা হচ্ছে চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন হচ্ছে রেক্রিয়েশন, চিত্ত বিনোদন। যে মানুষ অবসর সময় কাটানোর জন্য, সে শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, অবসর সময় কাটানোর জন্য তাকে চিত্ত বিনোদনের প্রয়োজন। রেডিও, টেলিভিশন, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন চ্যানেল, ইন্টারনেট, ফেসবুক, ইন্টারনেট, কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন চ্যানেল দেখার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে মানুষ চিত্ত বিনোদন করে থাকে। আর টেলিভিশনে নাটক দেখার মাধ্যমে বা কম্পিউটারে নাটক দেখার মাধ্যমে, বিভিন্ন গান শোনার মাধ্যমে মানুষ অবসর সময় বিনোদন করে থাকে। এটা হচ্ছে চিত্ত বিনোদন। আবার খেলাধুলার মাধ্যমে, যেমন ইনডোর গেমস, আউটডোর গেমস। ইনডোর গেমস আছে ভলিবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, লুডো ইত্যাদি নানাবিধ খেলা রয়েছে। হ্যাঁ, আউটডোর গেমস আছে গলফ খেলা, ফুটবল,
ক্রিকেট ইত্যাদি নানাবিধ খেলা রয়েছে। এগুলা হচ্ছে এই খেলাধুলার মাধ্যমে মানুষ অবসর সময় কাটে এবং চিত্ত বিনোদন হয়। তো উপযুক্ত চিত্ত বিনোদন না থাকলে মানুষ জনসংখ্যা বেড়ে যায়, মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে না। স্বাস্থ্য ভালো রাখার জন্য, স্বাস্থ্যকে সুন্দর সার্থক করার জন্য, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য দৈহিক ব্যায়ামের প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে দৈহিক ব্যায়াম হয়, মানুষের স্বাস্থ্য ভালো থাকে। তো চিত্ত বিনোদনের প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আরও একটি চাহিদা রয়েছে যৌন চাহিদা। এটিও বায়োলজিক্যাল নিড। মানুষের যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন, যৌন চাহিদার তদ্রূপ প্রয়োজন। যৌন চাহিদার মাধ্যমে মানুষ প্রজনন ক্ষমতা বাড়ে এবং মানুষ জনসংখ্যা বৃদ্ধি করে থাকে। জনসংখ্যা একটা শক্তি। একটি দেশের সম্পদের তুলনায় যদি জনসংখ্যা কম থাকে তাহলে সেই দেশ উন্নত হতে পারে না। জনসংখ্যা বৃদ্ধির জন্য, সন্তান জন্মদানের জন্য, অবশ্যই জনসংখ্যা বৃদ্ধির জন্য, পরিবার গঠনের জন্য যৌন চাহিদার প্রয়োজন রয়েছে। তাহলে যৌন চাহিদাও একটি বায়োলজিক্যাল নিড বা দৈহিক চাহিদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই চাহিদাগুলো ফুলফিল না হয়, এই যে চাহিদাগুলোর কথা বললাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, যৌন চাহিদা, এগুলো যদি ফুলফিল না হয়, ঠিকভাবে ফুলফিল না হয়, তাহলে কি হয়? বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, যেগুলো আমি আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এই সমস্যাগুলো ওভারকাম করতে হলে, এই সমস্যাগুলো নিরসন করতে হলে কী কী পদক্ষেপের প্রয়োজন? উপযুক্ত খাবারের ব্যবস্থা করা, তারপরে বাসস্থানের ব্যবস্থা করা, যেটা আমি বলছি উপযুক্ত খাবারের ব্যবস্থা করা। যারা অভুক্ত আছে তাদের মাঝে সরকার টিসিবি এর মাধ্যমে বিনামূল্যে খাবারের ব্যবস্থা, আবার স্বল্প মূল্যে চাল, তেল, ভোজ্য তেল, পেঁয়াজ, মসুরির ডাল এবং অন্যান্য সামগ্রী স্বল্প মূল্যে সরকার দরিদ্র জনগণের মধ্যে বিতরণ করার চেষ্টা করছে। সেই খাদ্যের এই চাহিদা, এই অভাব পরিপূরণের জন্য। তারপরে বস্ত্রের চাহিদা নিরসনের জন্য বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, অনেক বস্ত্র উৎপাদন হচ্ছে। শুধু বস্ত্র দেশের চাহিদা মিটছে না, বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এক্সপোর্ট কোয়ালিটির কাপড় রপ্তানি করতেছে বিদেশে। বাংলাদেশে বস্ত্রের চাহিদা অনেকটা পরিপূরণ করা সম্ভব হচ্ছে। আর একটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। আমি আগেও বলেছি যে বাসস্থানের জন্য সরকার বিভিন্ন জায়গায় আবাসন প্রকল্প গ্রহণ করেছে এবং আবাসন প্রকল্প করার মাধ্যমে ভূমিহীন ব্যক্তিদের মধ্যে দলিল হস্তান্তর করছে, বাড়ির দলিল, এবং বাড়ি দেওয়া হচ্ছে, বাড়ি বরাদ্দ করা হচ্ছে। আবার ঢাকা শহরে যেখানে বস্তি এলাকায় মানুষ বসবাস করছে, তাদের জন্য বহুতলা ভবন নির্মাণ করে স্বল্প মূল্যে তাদেরকে আবাসিক ব্যবস্থা করা হচ্ছে। এটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। শিক্ষার জন্যে সরকার এবং বিভিন্ন এনজিও তারা শিক্ষার ব্যবস্থা করছে। বিশেষ করে শিশুদের মধ্যে বিভিন্ন বিদ্যালয় তারা পড়াশোনা করছে ইউনিসেফের মাধ্যমে, ইউসেফের মাধ্যমে, বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিওর মাধ্যমে। সরকার শিক্ষাক্ষেত্রে অনেকগুলো প্রাইমারি স্কুল সরকারি করে দিয়েছে। সরকারি প্রাইমারি স্কুলগুলো, প্রাথমিক বিদ্যালয়গুলো, সেখানে পড়াশোনার ব্যবস্থা করছে। সেখানে তাদেরকে উন্নত প্রযুক্তি আইসিটিতে দক্ষ করে তুলছে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে, তাদের পদমর্যাদা বৃদ্ধি করা হয়েছে। প্রাইমারি স্কুলগুলোকে সরকারি করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় গোড়া থেকে বঙ্গবন্ধু সরকারের শাসনামলেও প্রথম প্রাইমারি স্কুল সরকারিকরণ করে। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা সরকার অনেকগুলো প্রাইমারি স্কুল সরকারি করে। তো এখানে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার বৈষম্য রয়েছে, শুধু এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পার্থক্য রয়েছে। সরকার যদি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে, কলেজ ও স্কুলগুলোকে জাতীয়করণ করে, সরকারিকরণ করে, তাহলে সরকারি কলেজ এবং এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের মধ্যকার যে বৈষম্য, এটা দূরীভূত হয়। পাশাপাশি ছাত্রছাত্রীরা, সরকারি কলেজে ছাত্রছাত্রীরা বেতন কম দেয়, কিন্তু বেসরকারি কলেজে, এমপিওভুক্ত কলেজে ছাত্রছাত্রীরা অধিকারের বেতন দিয়ে থাকে, বেশি বেতন দিয়ে থাকে। ফলে বেসরকারি কলেজে পড়তে তাদের খরচ বেশি হয়, ব্যয়বহুল হয়। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র লোকেরা
এই বেতন বহন করতে পারে না। তবে সরকার কিন্তু একটি ভালো কাজ করেছে, সেটা হচ্ছে উপবৃত্তির মাধ্যমে দরিদ্র মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তাদেরকে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করছে। এটি একটি সরকারের একটা বিশেষ উদ্যোগ। তো এই হচ্ছে শিক্ষা। উচ্চশিক্ষার জন্য সরকার বিভিন্ন ধরনের বৃত্তির ব্যবস্থা করছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করে এখান থেকে মেধাবী ছাত্রদের বৃত্তি নিয়ে পিএইচডি করার জন্য বা উচ্চতর শিক্ষার জন্যে, অনার্স মাস্টার্স করার জন্য বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, ডাক্তারি পড়ার জন্য, উন্নত শিক্ষার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। এবং বিদেশে বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়াশোনায় বিশেষ সাফল্য অর্জন করছে। এটা হলো শিক্ষা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা। তো চিকিৎসার কথা তো আমি আগেই বললাম। তো এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ নিরোধ করতে হবে। অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে হলে প্রাকৃতিক দুর্যোগ, আমাদের এখানে নিত্যসঙ্গী, আইলা, সিডর, বুলবুল ইত্যাদি বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলোর কারণে মানুষের মৌলমানবিক চাহিদা পরিপূরণ হচ্ছে না। অনেক দরিদ্র, বিশেষ করে উপকূলবর্তী সাগর ও নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙনের কারণে ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। সাগর তীরবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের কারণে মানুষ চরাঞ্চলে, দ্বীপ অঞ্চলে, চরাঞ্চলে মানুষ মানবতর জীবনযাপন করছে। তাদের জন্য সরকার কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করছে। ঘোষণার মাধ্যমে, সরকারি উদ্যোগে তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়ার মাধ্যমে, তাদের আবাসনের ব্যবস্থার মাধ্যমে, তাদেরকে কৃষি ঋণ দেওয়ার মাধ্যমে, তাদের ফসলের হানি হলে, ফসলের ক্ষতি হলে বীজ, সার, উন্নত কীটনাশক ঔষধের মাধ্যমে তাদের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা করার মাধ্যমে তাদের বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ থেকে ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে। তো এগুলো করা হচ্ছে কেন? এগুলা প্রাকৃতিক দুর্যোগ আমাদের মৌলমানবিক চাহিদা পরিপূরণের একটা বাধা। এই বাধা নিরসনের জন্য প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। এটা সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক কারণে হয়, এটা সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনেকটা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। তারপরে জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা বেড়েই যাচ্ছে বাংলাদেশে। জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে, বিশেষ করে পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অধিক সন্তান জন্মদান নিরুৎসাহিত করা, অল্প সংখ্যক সন্তান জন্মদান করা, পরিবার পরিকল্পনার বিবিধ স্থায়ী পদ্ধতি, অস্থায়ী পদ্ধতি, বিভিন্ন ধরনের পদ্ধতি দরিদ্র মানুষদেরকে উৎসাহিত করা, এটা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নেওয়া হচ্ছে, সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নেওয়া হচ্ছে, বিভিন্ন এনজিওদের মাধ্যমে নেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনাল এবং জাতীয় এনজিওগুলোর মাধ্যমে নেওয়া হচ্ছে। এইভাবে আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে। সরকার জনসংখ্যা নীতি ও পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে, বিভিন্ন প্রকল্প গ্রহণ করার মাধ্যমে মানুষের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই অধিক জনসংখ্যাও কিন্তু মৌলমানবিক চাহিদা পরিপূরণের একটা বাধা। তাই অধিক জনসংখ্যা নিরুৎসাহিত করা এবং অধিক জনসংখ্যা যেন আমাদের জন্য অভিশাপ স্বরূপ, আশীর্বাদ নয়। অধিক জনসংখ্যা, ছেলে হোক মেয়ে হোক, একটি বা দুটি সন্তানই যথেষ্ট। বর্তমানে সরকার একটি সন্তান যথেষ্ট বলছে। একটা দেশের সম্পদের তুলনায় যদি জনসংখ্যা বেশি হয়, তাহলে সেখানে জনসংখ্যা অভিশাপ স্বরূপ। আবার একটা দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় যদি কম হয়, তাহলেও কিন্তু ওই দেশের জনসংখ্যার প্রয়োজন আছে। জনসংখ্যা ছাড়া ওই দেশ চলতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, সেটি হচ্ছে মৌলিক মানবিক চাহিদা, বেসিক হিউম্যান নিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বিভিন্ন লেখকের বই আছে, সমাজকর্মের তোমরা লেকচার পাবলিকেশনসের বই আছে, সমাজকর্মের প্রথম একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য প্রথম পত্র, দ্বিতীয় পত্র পড়তে পারো। অথবা তোমরা পাঞ্জেরির লেখা বই আছে, দ্বাদশ শ্রেণীর জন্য পাঞ্জেরির লেখা বই আছে, ওই পাঞ্জেরি পাবলিকেশনসের বইও তোমরা পড়তে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ডিগ্রি লেভেলের বা অনার্স লেভেলের সমাজকর্মে যারা বই পড়ে,
ডিগ্রি লেভেলে যারা বই পড়ে তাদের বই থেকেও তোমরা পড়তে পারো, পড়াশোনা করতে পারো এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। অনার্স লেভেলের বই পড়লে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তোমরা মৌলমানবিক চাহিদা ভালোভাবে পড়ো। এটা তোমরা যদি পড়তে হয় সংবিধানও পড়ে দেখবা, সংবিধানও কিন্তু মৌলমানবিক চাহিদার কথা বলা হয়েছে। সেখানে একটা অনুচ্ছেদ আছে, তোমরা এটা দেখে নিবে। তো আজ এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘন ঘন হাত ধৌত করো, তোমরা ভ্যাকসিনগুলো দাও। তোমাদের ভ্যাকসিন দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে, ভ্যাকসিনগুলো দাও। ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বের হবে না, মাস্ক পরিধান করবে। আশা করি তোমরা ভালো আছো। ধন্যবাদ।